গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেল আজকে আমরা এত একটা ডার্ক সিনেমা এক্সপ্লেন করতে চলেছি যে সিনেমা দেখার পরে তুমি বলবে ভাই এটা কি সিনেমা আনছেন। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই সিনেমাটা একটা সত্য ঘটনা থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছে। খুবই ভয়াবহ একটা সিনেমা এবং বর্তমান সমাজের সাথে আমাদের বর্তমান বাংলাদেশে যা আসছে তার সাথে এই সিনেমাটা খুবই সম্পর্কিত। শর্টকাট কথায় কি বলবো, একজন রিটায়ার্ড পুলিশ অফিসার তার নিখোঁজ মেয়েকে খুঁজতে শুরু করে, কিন্তু ওই মেয়ে যে হারিয়ে গিয়েছে বা মেয়েকে খোঁজার যে কারণ, সে মেয়েকে খুঁজতে খুঁজতে তার মেয়ের সম্পর্কে এত ভয়ানক ভয়ানক জিনিস জানতে পারে সে তারপর নিজে অবাক হয়ে যায়, এই মেয়ে আমি জন্ম দিছি। তো যাই হোক, সিনেমার নাম হচ্ছে দ্য ওয়ার্ল্ড অফ কানাকো, মানে ওই মেয়েটি যে আলাদা একটা ক্রাইম জগৎ তৈরি করেছে সেই জগতের একটা কাহিনী। এবং এর সাথে এটা 2014 সালে জাপানে যখন মুক্তি পেয়েছিল ব্যাপক সাড়া পেয়েছিল। তো চলো আমরা সিনেমার কাহিনীতে চলে যাই। তবে কিছু কথা আমি বলে রাখছি, অনেকগুলো ক্যারেক্টার একই রকম সবার চেহারা, মানে জাপানিজ মানুষদের একই রকম চেহারা। তো এই জন্য কে কোনটা বোঝা একটু সমস্যা হতে পারে, কিন্তু অ্যাকচুয়াল কাহিনীটা তুমি বুঝতে পারবে। আমি চেষ্টা করবো সহজ ভাষায় বোঝানোর জন্য। তো বাড়তি কোনো কথা না, শুরুতে আমরা আকিকোকে দেখি। সে একটা সময় পুলিশ ডিটেকটিভ ছিল, কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে তার চাকরি চলে যায়। অ্যাকচুয়ালি হয়েছে কি, সে তার বউকে নিয়ে সুখী ছিল না। সে অনেক বেশি মনে করো হার্ড ওয়ার্কার ছিল, বাট আনফর্চুনেটলি তার ওয়াইফ মনে করো তার মেয়েকে একটু বেশি প্রাধান্য দিত। পড়ালেখানে বলতো না, মুখ নিয়ে বলতো না, কেমন যেন একটা গাছারা ভাব ছিল। তো এই জন্য বউয়ের সাথে ঝগড়া লাগে এবং একদিন রাগে বউকে প্রায় মেরেই ফেলতে যাচ্ছিল। আর এই ঘটনার পরে কি হয়, তার বউ যার নাম হচ্ছে কিমিকো আর তার মেয়ে কানাকো তাকে ছেড়ে চলে যায়। মানে এখানে কিন্তু মানে ডাইরেক্ট ডিভোর্স দিয়ে চলে যায়। এবং এর ফলে যেটা হয়, তার চাকরিও চলে যায়, মানে বউর মামলায় চাকরিও চলে যায়। তো এই ঘটনায় যেটা হয়, বউয়ের বিশ্বাসঘাতকতায় সে অ্যাডিক্টেড এবং রাগী হয়ে যায়, মানে প্রচুর মাদকাসক্ত এবং রাগী হয়ে যায়। এভাবে অনেক বছর কেটে যায় এবং এর আগে সে কখনো জানারও চেষ্টা করেনি যে তার মেয়ে আর বউ কেমন আছে। তার বউ এখন সুখে আছে, নানান বয়ফ্রেন্ড নিয়ে ভালোই আছে, কারণ ওই সব দেশের মেয়েরাও তো স্বাবলম্বী। তো যাই হোক, আকিকো এখন বর্তমানে সিকিউরিটি অফিসারের কাজ করে। সে রেগুলার মাল খায় এবং ডিপ্রেশনে ভুগছে। আর আকিকো বর্তমানে এমন একজন মানুষ, তার কোনো স্বপ্ন ছিল না, শুধু দুঃসহ স্মৃতি ছিল। আর ঠিক তখনই খবর আসে শহরের একটা দোকানে 3 জনকে হত্যা করা হয়েছে। তো পুলিশের পর তদন্ত করে সন্দেহ করে যে এই হত্যাকাণ্ডের সঙ্গে আকিকোর কোনো না কোনো সম্পর্ক রয়েছে। তো ওই জন্য পুলিশ ওকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে, কিন্তু আকিকো তো এসব ঘটনার কিছুই যায় না, তো এই জন্য তাকে ছেড়ে দেওয়া হয়। তো এই মামলার তদন্ত পরে হচ্ছে আশাই নামের একটা চৌকস পুলিশ অফিসারের কাছে। দেখতে ইয়ং মনে হলেও খুব চৌকস। আর এখানে যে 3 জনকে মেরে ফেলা হয়েছে তারা সবাই মূলত আকিকোর মেয়ে কানাকোর খুব ভালো বন্ধু ছিল, একসাথেই সবসময় থাকতো। আর এজন্যই আকিকোকে ডাকা হয়েছিল। বাট আকিকোর সাথে তোর ফ্যামিলির সম্পর্কই নেই আজকে প্রায় 10 বছর 12 বছর। তো তখনই আকিকোর স্ত্রী কিমিকো বহুত বছর পরে কল করেন যে তোমার মেয়ে কানাকো 2 দিন ধরে গায়েব রয়েছে, এরকমটা তো আগে কখনো হয়নি। তো তুমি যেহেতু বাবা, তোমার মেয়েকে একটু খুঁজে বের করো, কারণ তুমি তো আগে একজন পুলিশ অফিসার ছিলে আর তোমার মেয়েকে কিডন্যাপ করা হয়েছে। তো যাই হোক, সাই ফেলতে ভাঙা কোলা, এতদিন খোঁজ খবর নেই, এখন খোঁজ নিতে আসছে। তো আকিকো হাজার হলো তো মেয়ে, তো সে তার মেয়ের খোঁজে বেরিয়ে পড়ে। তো প্রথমে আকিকো তার মেয়ের রুমে তল্লাশি চালায় আর সেখানে একটা জায়গায় সে হেরোইন পায়। আর এখানে তার প্রথম ধাক্কাটা লাগে এবং সে স্পষ্ট বুঝতে পারে তার মায়ের প্রশ্রয় বা বইয়ের প্রশ্রয়ে ড্রাগ এডিক্টেড হয়েছিল। এবং এখানে সে অনেকগুলো ওষুধ পায়। এখান থেকে সে জানতে পারে কানাকো রেগুলার অ্যানজাইটির ওষুধ খেত, মানে ডিপ্রেশনের টাইপের। তো আকিকো তার স্ত্রীকে বলে যে কানাকো তো কোথাও চাকরি করে না, ওর কাছে এত টাকা কই থেকে আসে? আর ওর ওয়ার্ড্রোবে দেখলাম খালি ডিজাইনারের কাপড়ে ভরা, মানে ব্র্যান্ডের কাপড় চোপড় ভরা, এত টাকাও কই পায়? আর তারপর আকিকো কানাকোর রুমে কিছু ছবি পায় যেখানে তাকে একটা ছেলের সঙ্গে দেখা যাচ্ছে। বাট এই ব্যাপারে কানাকোর স্ত্রী কিছুই জানে না। মানে বর্তমান সমাজের মায়েরা বাপেরা যেটা হয় আর কি, সন্তান স্কুল কলেজে গেলে মনে করে পোলা বড় হয়ে গেছে, না জানি কে গেছে। তো এরপর গল্প যায় হচ্ছে 3 বছর আগে। কানাকো তখন হাই স্কুলে পড়তো। আর হাই স্কুলে কয়েকজন ছেলে যারা কানাকোর সাথে ক্লাসে পড়তো তারা সাইগন নামের একটা সিধা সাদা ছেলেকে বুলিং করতো। আর ওই মুহূর্তে কানাকোই ছিল একমাত্র লোক যে সাইগনের সাথে সুন্দর করে কথা বলতো। এবং কানাকোর এই সহানুভূতিতে সাইগন নামের সেই সিধা সাদা ছেলেটা অ্যাট্রাক্টেড বা আকর্ষিত হয়ে পড়ে এবং কানাকোর হাসি তাকে পাগল করে তুলেছিল। কিন্তু এই কানাকো যে কত ভয়ঙ্কর পরে জানতে পারবে। তো যাই হোক, এরপর বর্তমানে আকিকো করে কি, কানাকোর হাই স্কুলে যায়, তার ক্লাসমেট মিশার কাছ থেকে তদন্ত করতে থাকে। তো মিশা বলে কানাকার বন্ধু বান্ধবের ব্যাচটা আলাদা ছিল, আমরা এককালে বান্ধবী ছিলাম, কিন্তু পরেও হাই স্কুলের বাইরের কিছু পোলাপান যারা পড়ালেখা করতো না তাদের সাথে সঙ্গী ছিল। আর তারপর আকিকো ওদেরকে কানাকোর রুমের মধ্যে পাওয়া কিছু ছবি দেখায়, কিন্তু এই ছেলেটাকে ওরা কেউ চিনতে পারে না। মানে এই ছেলেটার সাথে ওর সম্পর্ক হয়তো আরো আগের ছিল, ওদের সাথে পরিচয় হওয়ার আগে। তো এরপর আকিকো ওদেরকে জিজ্ঞাসা করে কানাকোকে ড্রাগস সাপ্লাই কে দিত। তো এই কথা শুনে মিশা উল্টো ওকে গালি দিয়ে বলে, এর মানে তুমি তোমার মেয়েকে চেনো না? হ্যাঁ। আর মিশার সঙ্গে আরেকটা মেয়ে ছিল যার নাম হচ্ছে গোল্ডি, সে বারবার পানি খাচ্ছিল। তো আকিকো দেখেই বুঝতে পারে এটা তো মাদকাসক্ত এবং ওর মাদকের পিনি করছে। তো সে করে কি, গোল্ডি নামের ওই চুল ছোট মেয়েটিকে ড্রাগসের লোভ দেখিয়ে কানাকোর সম্পর্কে জানার চেষ্টা করে। আর তখন মিশা উল্টো রেগে গিয়ে আকিকোকে গালমন্দ করে ওখান থেকে চলে যায় যে বাপ্পিটি একই রকম। তো যাই হোক, এরপর আকিকো যায় হচ্ছে সেই মনোরোগ্য বিশেষজ্ঞের সঙ্গে দেখা করতে যার কাছ থেকে তার মেয়ে কানাকো ট্রিটমেন্ট নিত। তো ডক্টর বলে কানাকোর অ্যানজাইটির প্রবলেম ছিল আর এর জন্য আমি ওকে শুধুমাত্র ঘুমের ওষুধ দিয়েছিলাম। কিন্তু ডক্টরের মুখ থেকে মনে হচ্ছিল সে কিছু লুকাচ্ছে। এবং আকিকো যখন এই ব্যাপারে জিজ্ঞাসা করে তখন উল্টো ডক্টর ঝাড়ি দিয়ে বলে, আরে তোমাদের বাবা মার জন্য বাচ্চাদের সমস্যা হয়, তোমাদের সমস্যা তোমাদের বাচ্চাদের মতো চলে এসেছে। তো যাই হোক, এরপর আকিকো করে কি, কিমিকোর সাথে গিয়ে মানে ও
ওর বোর সাথে গিয়ে কানাকোর স্কুলের বান্ধবীর সঙ্গে দেখা করে, মানে হাই স্কুলের বান্ধবীদের সাথে, আগের স্কুলের, এবং সেই ফটোটা ওই মেয়েদেরকে দেখায় আর ওরা সঙ্গে সঙ্গে ওই ছেলেটাকে চিনে ফেলে। তারা বলে এই ছেলেটার নাম তো ওগাটো, যে ক্লাস 8-এ থাকার সময় স্কুলের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছিল। এবং ওই সময় স্কুলে কানাকো এবং ওগাটোকে নিয়ে অনেক গুজব ছিল, ওরা নাকি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল, শারীরিক সম্পর্ক করেছে। তো এখানে নাওমি নামে যে মেয়েটা ছিল সে ওই সময় কানাকোর ক্লোজ ফ্রেন্ড ছিল। তো ওর কাছে যদি যাও নাওমির কাছে, সে হয়তো অনেক বেশি জানবে। আর এরপর স্কুলের বার্ষিক ডায়েরিতে আকিকো নাওমি আর মাসুঙ্গার নামের একটা ছেলের ছবি দেখে। আর তারপর মেয়েগুলো বলে এই মাসুঙ্গা ছিল একটা গ্যাংস্টার টাইপের ছেলে, নেশামেশা কামে এমন কিছু নাই যে করতো না। তো এরপর গল্প আবারও 3 বছর পেছনে চলে যায়, যেখানে সাইগন পুরোপুরি কানাকোর প্রেমে পড়ে গিয়েছে এবং সে বুঝে গিয়েছিল কানাকো ওগাটাকে অনেক ভালোবাসে আর ক্লাস 8-এ থাকতে লাভ দিয়ে মরেছিল এবং ওকে কখনো ভুলতে পারেনি। তো এই জন্য সাইগন চায় কানাকো ঠিক ওগাটাকে যেমন ওকে ভালোবাসতো ওকেও সেরকম ভালোবাসুক, ও ওগাটোর মতো ওকে ভালোবাসবে। তো এই জন্য কানাকোর কাছে যাওয়ার চেষ্টা করে। তো একদিন যখন ওই সাইগন, যে একটা ভোদাই মার্কার ছেলে, সে যখন স্কুলে আসে সবাই ওকে দেখে ভয় পেতে শুরু করে। মানে এটা কিন্তু আগের স্কুল না, পরের স্কুল। এবং যারা ওকে বুলি করতো তারা ওকে দেখে কাঁপতে শুরু করে এবং আমরা দেখতে পাই যারা বুলি করতো তাদের হাত পা ভাঙা। তো হুট করে এত পরিবর্তন কিভাবে হলো? তো সাইগন এরপর জানতে পারে কানাকোর কাছ থেকে যে মাসুঙ্গাকে বলে, মাসুঙ্গা মানে ওর আগের স্কুলের যে ওই গ্যাংস্টার ছিল, ওকে বলে ওই বুলি করা সকল ছেলেদেরকে মার খাইয়েছে। আর এটাও জানতে পারে যে কানাকোর সাথে মাসুঙ্গার অবৈধ সম্পর্ক রয়েছে। তো এই কথা শুনে সাইগনের মন ভেঙে যায়। মানে আস্তে আস্তে আমরা জানতে পারছি যে কানাকোর চরিত্র কেমন। এবং ওর বাবা আকিকো যখন এগুলো তদন্ত করছিল তখন সেও অবাক হয়ে যাচ্ছিল যে এই মেয়ে আমি জন্ম দিছি। তো যাই এরপর সে স্কুলের ভাইস প্রিন্সিপাল মাটিজোর সঙ্গে দেখা করে। তো মাটিজো বলে আমার একটা মেয়ে আছে, তো এই জন্য আমি তোমার সমস্যা বুঝতে পারি, কিন্তু আমার হাই স্কুলও পার হয়ে যাওয়ার পরে কখনো ওর সঙ্গে আর আমার দেখা হয়নি, মানে ক্লাস 10 পার হওয়ার পর আর দেখা হয়নি। এবং মাটিজো বলে ওগাটো যখন ক্লাস 8-এ আত্মহত্যা করেছিল তারপর থেকে তোমার মেয়ে এই ঘটনার জন্য নিজেকে দায়ী করেছিল, হতে পারে এজন্য চেঞ্জ হয়ে গিয়েছে। তো আকিকেও বুঝতে পারে এই বিষয়টাই হয়তো তার মেয়েকে ড্রাগ অ্যাডিক্টেড বানিয়েছে। আর এখানে মাটিজো বলে নামি নামে একটা মেয়ে ওকে ড্রাগস দিত এবং মাসুঙ্গার মতো ও অনেক গুন্ডা ছেলেদের সঙ্গে ঘুরতো। তো এই কথা শুনে আকিকো বলে তুমি যেহেতু এগুলো জানো, তুমি একটা প্রিন্সিপাল, তুমি কেন এগুলো নিয়ে পদক্ষেপ নাওনি? আর এরপর আকিকো করে কি, ডিটেকটিভ আসাইকে মাসুঙ্গার মানে ওই গ্যাংস্টার ছেলেটার ছবি পাঠায়। বাট আসাই তখন বলে দোকানে যে 3 ছেলেকে মেরে ফেলা হয়েছে তারা ওই মাসুঙ্গার গ্যাংয়েরই সদস্য ছিল, ওরা একসাথে কাজ করতো। তো আকিকো এখন নিশ্চিত হয়ে গিয়েছে যে মাসুঙ্গাই তার মেয়ে গায়েব হওয়ার পেছনে দায়ী। আর এই জন্য সে তার বউকে বলে তোমার মেয়ে গ্যাংস্টারদের সঙ্গে ঘোরাফেরা করতো, ড্রাগস নিত, আর তুমি এগুলো খেয়াল রাখোনি কোনো সময়? তুমি কি খালি বিভিন্ন সেলে এনে বেড গরম করতে, কোনো খবর রাখতে না? তো ফ্রাস্ট্রেট হয়ে আকিকো করে কি, রাগে ওর বোর সাথে জোর করে ধর্ষণ করে। মানে এত বছরে তো রাগ ছিল না, বের করে ফেলে যে আমার মেয়ে এমনি হলো কেন, তোর এটা তোর শাস্তি। তো এরপর মানে বুঝতেই পারছো এটা একটা ডার্ক সিনেমা। আর তখন তার স্ত্রী তাকে বাড়ি থেকে বের করে দেয় এবং বলে তুমি একটা পশু হয়ে গিয়েছো, মানুষ নও। তো আকিকো যাওয়ার আগে বলে যায় হ্যাঁ তোরা তোদের মন মতো চলতে দিলেই তো তোরা খুশি। তো যাই হোক এরপর আকিকো মাসুঙ্গার বাড়িতে যায়, মানে ওই ভিলেনের বাড়িতে, গ্যাংস্টারের বাড়িতে, ভিলেন না পিচ্চি বলাবান, এবং ওর বইয়ের রাগ মাসুঙ্গার মায়ের উপর ফেলে এবং সে বলে শালি বাচ্চারা খারাপ হলে তার দায়িত্ব হচ্ছে মায়ের, আর তোর বাচ্চা এইসব করে বেড়াইতে খেয়াল রাখিস না। কিন্তু এরপর বাইরে আসতেও দেখে যে মাসুঙ্গা ওর গাড়িতে বসে ওর জন্য অপেক্ষা করছে এবং মাসুঙ্গার ছেলে পেলে করে কি আকিকাকে ধরে খুব মারে এবং ওকে নিজেদের রাস্তায় নিয়ে যেতে লাগে। বাট তখনই একটা ইয়োকুজা গ্যাং করে ওদের উপর আক্রমণ করে, মাসুঙ্গাকে কিডন্যাপ করে আর ওকে ফেলে যায়। আর তারপর পুলিশ অফিসার আসায় আসে এবং আকিকোকে বলে ওরা মাসুঙ্গাকে নয়, মাসুঙ্গার মাধ্যমে তোমার মেয়েকে খুঁজছে, আর যত হত্যাকাণ্ড হয়েছে তার জন্য তোমার মেয়ে দায়ী। কিন্তু এখানে পুলিশ অফিসারও যায় না, আবার আকিকোও যায় না। কি এমন কাজ করেছে ওর মেয়ে কানাকো যার জন্য ইয়াকুজারা ওকে খুঁজছে? তবে নিশ্চয়ই বুঝতে পারছো খুব ভয়ঙ্কর একটা কাজ করেছে। তো যাই হোক এরপর আকিকো করে কি আবারও কানাকোর ক্লাসমেট মিশার সঙ্গে দেখা করে, মানে কলেজের ক্লাসমেট, এবং তাকে বলে তোরা সবটি মাল খাওয়ার গ্রুপ, নেশা করার গ্রুপ, তোরা নিশ্চয়ই জানিস যে কানাকো কোথায় লুকিয়ে রয়েছে, কারণ তোরা সবাই একসাথে নেশা করিস। বাট মিশা তখন রেগে আকিকোকে বলে তোমার মেয়ে হাই স্কুলে সব নেশা সাপ্লাই দেয়, শুধুমাত্র তাই নয় ড্রাগসের লোভ দেখিয়ে প্রথমে ড্রাগস দিকে খাইয়ে নেশা বানিয়ে তারপর ওদেরকে দিয়ে দেহ ব্যবসাও করায়। তুমি একটা মেয়ে নয় বরং শয়তান জন্ম দিয়েছো। আর তারপর গল্প আবারও 3 বছর আগে ফিরে যায়। তো কানাকোর প্রেমে ওই সাইগন তো ধীরে ধীরে পাগল হয়ে গিয়েছে। আর এরপর একদিন কানাকো করে কি ওকে নিজের বাড়িতে নিয়ে আসে এবং মনে করো রাশিয়ান খেলে তারপর মাসুঙ্গাকে করে কি একটা পার্টির ইনভাইটেশন দেয়। তো সাইগনও রাজি হয়ে যায় এই সুযোগে কানাকোর সাথে সময় কাটাতে পারবে। আবার কানাকো জেনে গিয়েছে যে সাইগন ওগাটোর জায়গা নিতে চায়। তো পরের দিন কানাকো করে কি সাইগনকে মাসুঙ্গার জন্মদিনের পার্টিতে নিয়ে যায় এবং মাসুঙ্গার জন্মদিনের পার্টি বছরের প্রতি মাসেই হয়, বুঝতেই পারছো কোন ধরনের পার্টি এটা। তো সে সাইগনের ড্রিঙ্কসে নেশার ওষুধ মিশিয়ে দেয়। আর তারপর সাইগন যখন পুরোপুরি নেশাগ্রস্ত হয়ে যায় তখন সাইগনকে রেপ করা হয়। কোনো মেয়ে মানুষ রেপ করেনি, জাপানের সবচেয়ে ধনী ধনী যে বুড়া বেটারা আছে কোটিপতি তারা ওকে রেপ করে। আর এর পরের দিন সাইগন যখন এই কথা বুঝতে পারে ওর মাথা থেকে ভালোবাসার ভূত নেমে যায়, বুঝতে পারে ওর সঙ্গে যেটা হয়েছে এইটা ওই মেয়ে কানাকোর আগের বয়ফ্রেন্ড ওটাগো বা ওগাটো যেটা এইটি থেকে সুইসাইড করেছিল ওরও সাথে এটা হয়েছিল, এই জন্য আত্মহত্যা করেছিল। মানে ভালোবাসার লোভ দেখিয়ে এরকম ছেলেদের নিয়ে, বুঝতে পারছো। তো কানাকো সিদ্ধান্ত নেয় আমি মরবো না, আমি এটার বদলা নেবো। তো এখানে সাইগন সিদ্ধান্ত নেয় যে আমি মরবো না, আমি ওর উপর বদলা নেবো কানাকোর উপর। তো সে কানাকোর বাড়ির দিকে দৌড়াচ্ছিল কিন্তু পথে নাওমি ওকে গাড়িতে তুলে নেয় এবং ওর উপরের অত্যাচারের মানে রেপ করার ছবি দেখিয়ে
বলে যে তুই যদি মুখ খুলিস সেইগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেবো। তো এই কথায় সাইগন তো ভয় পেয়ে যায়, ওর মনে আরো আগুন জ্বলে ওঠে। আর এইদিকে বর্তমানে ইয়াকুজা গ্যাং করে কি আকিকোর উপর হামলা চালায় আর তার থেকে কানাকোর ঠিকানা জানার চেষ্টা করে। এখন আকিকো বলে আমি নিজেই তো জানতে চাই ও কোথায় রয়েছে, আর তাছাড়া ওকে তোমাদের কি দরকার, কি করেছে। তো ইয়াকুজা বলে তোর মেয়ের মতো তো ডেঞ্জারাস নোংরা মেয়ে আর পৃথিবীতে নেই, বাবাও যেমন মেয়েও তেমন। আর তারপর তোর আকিকোকে বলে প্রথমে তোর মেয়েকে আমরা মারবো, তারপর তোকে মারবো। তো পরের দিন মিশা করে কি আকিকোকে একটা চাবি দেয়, যেটা হলো স্টেশনের লকারের। তো মিশা এখানে বলে যে গোল্ডি আর তার গ্রুপের 3 ছেলে এই শহরে যে প্রস্টিটিউশন চলছে সেটা ছেলেদের এবং মেয়েদের, সেই গ্যাংটাকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশের কাছে গিয়েছিল বা যেতে চেয়েছিল। ওদের কাছে সকল প্রমাণ ছিল। গোল্ডি মানে কিন্তু যে চুল ছোট মেয়েটি, কিন্তু ওরা 3 জনই খুন হয়েছে আর গোল্ডি ভয় পেয়ে গায়েব হয়ে গিয়েছে। তবে পালানোর আগে সে আমাকে চাবিটা দিয়ে গিয়েছে, মানে যে ছোট চুলালা মেয়েটা। তো এরা হচ্ছে সেই 3 জন যাদের সিনেমার শুরুতে মেরে ফেলা হয়েছিল। তো এই 3 জন গোল্ডি আর কানাকো 5 জনের মিলে একটা গ্রুপ ছিল আর কি। আর তাদের মধ্যে একজন ফটোগ্রাফারও ছিল, সে তো ওই চশমালাটা মারা গিয়েছে। তো এখানে মিশার কাছ থেকে আকিকো জানতে পারে গোল্ডির জীবন নষ্ট হওয়ার পেছনেও কানাকো ছিল, কিন্তু গোল্ডি কানাকোকে কখনোই দোষী মনে করতো না। সে কানাকোকে নিজের দেবী মনে করতো। সে মনে করতো কানাকোর জন্য আমি এই সুন্দর জীবন এনজয় করতে পারছি, কারণ আমি একসময় ইন্ট্রোভার্ট ছিলাম। এবং সে কানাকোর প্রতি এত ইনফ্লুয়েন্স ছিল যে সে কানাকোর জন্য শুধুমাত্র ড্রাগস বিক্রি করতো না, নিজের দেহ বিক্রি করতো, প্রয়োজনে আরো মেয়েকে এনেও দিত। তো যাই হোক, এরপর 3 ছেলের খুনের খবর জানার পরে কানাকো বুঝে যায় যে তার পরের নাম্বার হয়তো সেই মরবে। তো এই জন্য চাবিটা সে গোল্ডিকে দিয়ে গায়েব হয়ে গিয়েছিল। তো আকিকো এবার এখন এই কথা জানার পরে গোল্ডির কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তো আকিকো আর মিশা দুজনেই গোল্ডির রুমে যায় এবং তারা দেখতে পেয়ে অলরেডি সেই গোল্ডি মেয়েটাকে কেউ খুন করে ফেলেছে। আর তখনই পুলিশ অফিসার আসায় আকিকোকে কল করে, ভাই তুমি যেখানে যাও সেখানে আগেই খুন হয়ে থাকে, ভাই ঘটনা কি। তো যাই হোক, এরপর আকিকো করে কি স্টেশনে গিয়ে লকার খুলে এবং সেখানে কিছু নেগেটিভস এবং ছবি পায়, যেগুলোতে নাবালক ছেলে মেয়েদেরকে বিভিন্ন লোকেরা রেপ করছে দেখা যায়। মানে শুধুমাত্র মেয়ে মানুষ না, ছেলে মেয়ে সবাই রেপ হচ্ছে। এবং এর মধ্যে ক্লাস 8-এ যে ছেলেটা আমাদের কানাটোর বোন বা বয়ফ্রেন্ড ছিল, মারা গেল 8-এ, ওই ওগাটোর ছবি ছিল। এবং কিছু ফটোতে সে ওই সাইকিয়াট্রিস্ট যে ডক্টর, মৌলক বিশেষজ্ঞ ডক্টর, তাকেও দেখে কয়েকজন মেয়ের সঙ্গে বিছানায় রয়েছে। তো আকিকো করে কি ওই ডাক্তারের ছবি বাদে বাকি সব ছবি করে কি আসাইয়ের কাছে পাঠিয়ে দেয় এবং ওই ছবিতে থাকে একজন বুড়ো লোক সম্পর্কে জিজ্ঞাসা করে যে এই বুড়া বেটাটাকে যে সবগুলো ছবিতে রেপ করছে। তো আসাই বলে ওই বুড়োর নাম হচ্ছে জয়ী, সে আমাদের এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী এবং খুবই লম্পট একটা লোক। আর হতে পারে সেই তোমার মেয়েকে মারার জন্য ইয়াকুজাদের ভাড়া করেছে বা কন্ট্রাক্ট দিয়েছে। হয়তো তোমার মেয়ে এই ছবিগুলো দিয়ে জয়ীকে ব্ল্যাকমেল করে আসছিল। তো আকিকো তখন আসাইকে বলে আমি গোল্ডির কল রেকর্ড চাই। গোল্ডি মানে ছোট চুলালা মেয়েটা, হয়তো ও কানাকোর ঠিকানা জানবে, কারণ লাস্টবার ওর কাছে চাবি দিয়ে গিয়েছিল। আসাই তখন আকিকোকে বলে ওই 3 ছেলে মেয়ের আর গোল্ডির হত্যাকাণ্ড কিন্তু ইয়াকুজা করেনি, কারণ মরার আগে গোল্ডি পুলিশকে সব বলে গিয়েছে, কোনো ইয়াকুজার পেছনে ছিল না। তো আকিকা তখন তো অবাক হয়ে যায় যে কে মারতে পারে তাহলে ওদের। তো এরপর আকিকো করে কি সেই সাইকিয়াট্রিস্টের কাছে যায়, এই মনোরোগ বিশেষজ্ঞের কাছে, যার কাছ থেকে ওর মেয়ে ট্রিটমেন্ট করতো। তো ওই ডক্টরকেও ছুরি ধরে জিজ্ঞাসা করে, শালা তুই ছোট বাচ্চাদের সাথে নোংরা কাজ করতি, মানে 13, 14, 15 বছর বয়স, এগুলো কি তোর ফ্যান্টাসি? ডক্টর বলে না আমি না, তোমার মেয়ে লম্পট। সে আমার কাছে চিকিৎসা নিতে এসে উল্টো আমাকে সিডুস করে এই লুচ্চামি কাজ আমাকে আসক্ত করেছে। সে আমাকে বলেছিল সে তোমার সাথেও নাকি ইন্টিমেট হয়েছে, তোমরা রেগুলার ইন্টিমেট হয় একসাথে, আর এর জন্য আমার সাথে ইন্টিমেট হতে কোনো সমস্যা নেই। এবং আমার একটা ক্লায়েন্ট যে আমার কাছ থেকে চিকিৎসা নিত, সে তোমার মেয়েকে ফার্স্টবার আমার কাছে পাঠিয়েছিল। আর কানাকো যেটা করতো, ওই চোয়ের যত ধনী বুড়ো বন্ধু বান্ধব ছিল তাদেরকে মেয়ে ছেলে সাপ্লাই করতো। এবং হোটেল এডেনের 818 নম্বর রুম ওর পার্মানেন্ট জায়গা এবং মাঝ মাস্তির জায়গা। এবং তোমার মেয়ে এত ডেঞ্জারাস যে তার কথা নাই বললাম, সে মারাত্মক নেশাগ্রস্ত এবং সে যাইছে তাই করবে। সে মধ্যবয়সী হোক, বুড়া বেটা হোক, ইয়াং হোক, ছেলে হোক, মেয়ে হোক, আর কোনো প্রবলেম নাই। তো এই কথা শোনার পরে আকিকো মনে করে যে একটা শক খেয়ে যায়। আর ও বুঝতে পারে যে 5 বছর আগে ওর আপন মেয়ে ওর কাছে ইন্টিমেট হওয়ার আত্মপ্রকাশ করেছিল, ওর বাবাকে দিয়ে নিজের শরীরে তৃষ্ণা মেটাতে চেয়েছিল এবং তখনও ও শকড হয়ে গিয়েছিল এবং ওর মেয়েকে গলা টিপে মেরে ফেলতে চেয়েছিল। তো আকিকো বুঝতে পারে যে হয়তো আমি ওকে ছোট বলে আমি ভুল বুঝেছিলাম, কিন্তু ও যে এত ডেঞ্জারাস হয়ে গিয়েছে, সত্যি একটা শয়তানকে জন্ম দিয়েছি। মানে চিন্তা করো কিরকম ডার্ক একটা সিনেমা। তো এরপর আকিকো করে কি হোটেলে যায়, মানে এডেনে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, যেখানে ওর মেয়ের আস্তানা ছিল। বাট তখনই ইয়াকুজার গুন্ডারা ওকে ধরে ফেলে আর ইয়াকুজারা ওকে বলে চোই আমাদেরকে কানাকোকে খুঁজে বের করার কাজ দিয়েছে, যে কোনো ভাবে হোক কানাকোকে আমাদের লাগবে। তো এখানে ইয়াকুজা আরো জানায়, মানে এই ইয়াকুজা কিন্তু থার্ড পার্টি, তারা জাস্ট ভাড়ায় কাজ করছে। তো ইয়াকুজা জানায় কানাকোর কাছে চোই আর তার লুচ্চা বন্ধু বান্ধবদের অনেক ছবি এবং নেগেটিভস রয়েছে, যা কানাকো তার বন্ধু বান্ধবদের তুলিয়েছিল। আর ওগুলো যদি সবার সামনে আসে, চোই আর তার লুচ্চা বন্ধুদের আসল চেহারা বাইরে বেরিয়ে আসবে, সমাজের সামনে তারা ন্যাংটা হয়ে যাবে। তো তোর মেয়ে তো মৃত্যুর সঙ্গে পাঙ্গালিয়েছে রে। তো আকিকো তখন বলে আসলে এর পেছনে আমার মেয়ে নয়, এই যে শালা মাসুঙ্গা দায়ী। এই মাসুঙ্গা হাই স্কুল থেকে আমার মেয়েকে মাদকাসক্ত করিয়ে ব্যবসায় নামিয়েছিল। বাট তখন মাসুঙ্গা তো এখানে আটকে রয়েছে। মাসুঙ্গা বলে আমি না, বরং তোমার মেয়ে আমাকে নিয়ন্ত্রণ করতো, যাও গায়েব হওয়ার পর আমি জানতে পারি তোমার মেয়ে ওগাটোকে ভালোবাসতো, কিন্তু চোই ওগাটোকে পছন্দ করে তার লুচ্চামের জন্য তুলে নিয়ে গিয়েছিল আর আমাকে দিয়ে এই কাজটা করিয়েছিল, যাতে আমি তোমার মেয়েকে আর ওগাটোকে আমার পার্টিতে নিয়ে যাই। আর তারপর চোই আর তার বন্ধুরা মিলে ওগাটোকে রাতভর ধর্ষণ করেছিল আর এ কারণে ওগাটো আত্মহত্যা করেছে। আর তোমার মেয়ে তার বয়ফ্রেন্ডের বদলা নিতে এরকম ডেঞ্জারাস কাজ করছে, আমার সাথে বন্ধুত্বের নাটক করে চুই পর্যন্ত পৌঁছে গিয়েছে এবং চুইকে ফাঁসানোর জন্য তার স্কুল এবং হাই স্কুলের
স্কুলে যত টিনেজার ছেলে মেয়ে ছিল ওদেরকে ধোকা দেয় এবং ওই বুড়ো এবং ওই চৈদের বিছানা পর্যন্ত নিয়ে যায় আর তার বন্ধুর সাহায্যে এগুলোর ছবি তুলতে থাকে যাতে চৈ আর তার লুচ্চা বন্ধুদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে পারে। আর প্রমাণ পাওয়ার পরে সে পুলিশের হাতে দিতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ও ধরা পড়ে যায়, কিন্তু ও কোথায় রয়েছে এটা কেউ জানে না। আর তোমার মেয়ে আগে থেকেই ডেঞ্জারাস, তোমার মেয়ে কখনোই ভালো মেয়ে ছিল না, এই কথা বললো না যে তোমার মেয়ে ভালো ছিল। তো এতটুকু বলার পরে ইয়াকুজা করে কি মাসুঙ্গাকে মেরে ফেলে। আর তারপর ইয়াকুজা আকিকোকে বলে তোর মেয়েটা সবচেয়ে বড় ভুল করেছে, ও পুলিশের প্রমাণ দিতে যাবে কেন? কারণ তোর মেয়ে কি জানে না যে পুলিশের বর্তমান যে চিফ, মনে করো এসপি লেভেলের লোক, যার নাম হচ্ছে সেনসুই, সে নিজেই এই পুরো শহরের প্রস্টিটিউশন রিং চালায় এবং সে নিজেই চৈকে টিনেজার মেয়ে সাপ্লাই করে। আর গোল্ডের ফোনটা ট্র্যাক করা ছিল আর সেনসুই ওখান থেকে কানাকোর পরিকল্পনা সম্পর্কে জানতে পারে। আর সেই গোল্ডি এবং ওই 3 ছেলেকে হত্যা করে যাচ্ছে এবং ওই সেনসুই মানে ওই এসপি এত ডেঞ্জারাস যে সে নিজেকে বাঁচাতে চৈকেও মেরে ফেলতে পারে। আর তাই চৈ ভয় পাচ্ছে যে সেনসুই হয়তো ওকেই মেরে ফেলবে এবং তোর এই ধ্বংসের পিছনেও সেনসুই হয়তো কোনোভাবে দায়ী, কারণ এই পুরো শহরের এই প্রস্টিটিউশন নিয়ন্ত্রণই করে হচ্ছে ওই সেনসুই এবং ও না থাকলে তোর মেয়েও খারাপ হতো না, তুই ওকে মেরে ফেল, আমরা তোকে ছেড়ে দেবো। তো এরপর গল্পটা 1 সপ্তাহ আগে ফিরে যায়। আমরা দেখতে পাই প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা সাইগন কানাকোকে খুঁজতে খুঁজতে নামের বাড়িতে যায় আর নামের কাছ থেকে ও জানতে পারে যে কানাকো হোটেল অ্যাডেনে থাকে মাসুঙ্গার সঙ্গে। তো এখানে সাইগন যেটা করে প্রথমে নামের মুখ কেটে ওকে বিচ্ছিরি বানিয়ে দেয় এবং ওকে এমন ভাবে রেখে যায় যে আস্তে আস্তে মারা পড়ুক। আর এইদিকে আমরা দেখি বর্তমানে আসে এবং আকিকো যায় হচ্ছে সেনসুর বাড়িতে এবং সেনসুর বাড়িতে গিয়ে ইচ্ছে মতো ওর স্ত্রীকে ধর্ষণ করে। আর তারপর সেনসুইকে কল করে বলে তোর স্ত্রীকে তো আমি ধর্ষণ করেছি আর অমুক জায়গায় নিয়ে এসেছি আয়। তো এরপর আকিকো সেনসুর স্ত্রীকে বলে এটা তো স্বামীর পাপ যে শাস্তি তুই ভোগ করলি, কারণ তোর স্বামী এগুলো করে টাকা কামাতো, সেই টাকায় তোরা ভোগ করতি, তো তোর স্বামীর পাপও তোর নিতে হবে। তো যাই হোক সে সেনসুর স্ত্রী আর তার ছেলেকে হোস্টেস বানিয়ে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে সেনসুইকে সে ডেকেছিল। কিন্তু এখানে আমরা দেখতে পাই এসপি সেনসুই এসে প্রথমে তার স্ত্রীকে গুলি করে মারে, তারপর ছেলেকে গুলি করে মারে আর তারপর ও চোয়ের লাশ দেখায়, মানে সেনসু চোইকেও মেরে ফেলেছে মেন ভিলেনকে। তো এরপর সেনসুই আকিকোকে বলে এই শালার কারণে আমি ফাঁদে পড়তে যাচ্ছিলাম আর এখন তুই একমাত্র ঝামেলা না আমার, তোকে আমি মেরে ফেলবো। তো দুজনের মধ্যে প্রচন্ড গোলাগুলি হয় আর এখানে দুজনে আহত হয়, সেনসু একটু বেশি আহত হয়। বাট তখন এখানে আশাই করে কি পুলিশ ফোর্স নিয়ে আসে, আকিকোকেও ইচ্ছে করে পালিয়ে যেতে দেয় যে ও পালা, কিন্তু ও সব তো ক্লিয়ার করছে সব সন্ত্রাসী। আর সেনসুইকে এখানে আটক করে, কিন্তু এইখানে লক্ষ্য ওর উপর পুলিশরাও খুশি ছিল না আর এই সুযোগে এনকাউন্টারের সিস্টেম দেখিয়ে একজন এসআই করে কি এসপি কে মেরে ফেলে, মানে আসাই সেনসুইকে মেরে ফেলে। আর তারপরে আকিকো করে কি হোটেল এডনোর 118 নম্বর রুমে যায় আর ড্রয়ার থেকে সে রক্তে মাখা কিছু অস্ত্র পায় এবং কিছু ছবি পায়। আর এখানে কাহিনী চলে যায় আবার 7 দিন আগে। অ্যাকচুয়ালি কানাকোকে খুঁজতে ওই যে সাইগন হোটেলে আসবে, হোটেলে এসেছিল, কিন্তু ওই কানাকো এত ডেঞ্জারাস ওর প্রেম ভঙ্গি দেখেও আবার গলে গিয়েছিল ওই যে তোমার ওই সাইগন মদন। তবে তারপরেও ও গলে গিয়ে জানতে চাই তুমি আমার সাথে কেন এমন করলে। বাট কানাকো বলে দেখো জীবন কোনো সুন্দর স্বপ্ন নয়, জীবন এমন একটা ভয়ঙ্কর সত্য যা আমরা না চাইলেও মোকাবেলা করতে হয়। আমি ওগাটোকে ভালোবাসতাম, কিন্তু ওগাটোর ইনোসেন্স ওর শত্রু হয়ে দাঁড়িয়েছিল, কিছু দানবকে ধর্ষণ করেছিল আর তাদের কাছ থেকে বদলা নয় আমার লাইফের একমাত্র লক্ষ্য ছিল। আর তোমাকে যদি আমি বলি সাইগন তুমি অনেক বেশি ইনোসেন্স, তোমাকে জাস্ট আমি একটা লাইফ লেসন দিয়েছি। বাট সাইগন আবারও বলে আমি তো একটা জিনিসই চাই, তুমি যেভাবে ওগাটোকে ভালোবাসতে তুমি আমাকে অতটুকু ভালোবাসো, আমিও তোমাকে ওগাটোর মতো ভালোবাসবো। বাট কানাকো হাসতে হাসতে বলে তাহলে তো বন্ধু তোমাকে মরে যেতে হবে, কারণ আমার মতে মৃত্যু ভালোবাসাকে বাড়িয়ে তোলে। আর ঠিক তখনই পেছন থেকে মাসুঙ্গা মানে ওই যে গ্যাংস্টার, মানে ওই মেয়ের ক্লাসমেট গ্যাংস্টার, ও এসে করে কি সাইগনকে মেরে ফেলে। চিন্তা করে কেমন দুর্ধর্ষরা। আর এখানে আকিকো ড্রয়ারে পাওয়া একটা ছবিতে একটা মেয়েকে দেখতে পায়, মানে এখানে একটা মেয়েকেও দেখে এবং ওর মনে পড়ে এই মেয়েটার ছবি তো হাই স্কুলের যে প্রিন্সিপাল ওই মাটিজোর টেবিলে দেখেছিল, তার মানে তার মেয়েও কি এই ব্যবসায় জড়িত বা এই ব্যবসায় জড়িয়ে পড়েছিল আর মাটিজো এটা লুকিয়ে রেখেছে। তো এরপর আকিকো করে কি সেই প্রিন্সিপালের সঙ্গে দেখা করে এবং তাকে বলে আমার মেয়ে স্কুলের ছাত্রীদের ড্রাগস দিত এবং প্রস্টিটিউশনে যুক্ত করেছিল, তোমার মেয়ে কি তার শিকার ছিল? এখন সত্যটা বলো, ওই ধনী বয়স্ক লুচ্চাদের বিছানায় তোমার মেয়েকে আমি দেখেছি, মানে ওই বুইড়া বেটাদের সাথে, আর এর জন্য দায়ী ছিল আমার মেয়ে কানাকো, এটা তুমি জানতে, তাহলে তুমি আমাকে বললে না কেন, কেমন স্টেপ নিলে না কেন? তো গল্প এখন থেকে চলে যায় হচ্ছে 4 দিন আগে। তো মাটিজো তার মেয়ের কাছে থাকা সেলফোনটা পায় যা কানাকোকে উপহার হিসেবে দিয়েছিল এবং সেখানে অনেক কিছু নম্বর ছিল যেগুলো সে দেখতে পায়। তো কানাকো মূলত এসেছিল এই প্রিন্সিপালকে ব্ল্যাকমেল করতে, বলে যে এই নাম্বারগুলো সেই সব বৃদ্ধ ক্লায়েন্টের, তোমার মেয়ের বৃদ্ধ ক্লায়েন্টের যাদের সাথে তোমার মেয়ে বিছানায় শয়। তো একটা প্রিন্সিপাল সে তো পুরো শকড হয়ে যায়। কানাকো বলে দেখো আমি তো তোমার মেয়ের সঙ্গে জোরাজুরি করিনি, কয়েক ঘন্টার মধ্যে লাখ লাখ টাকা পাওয়া যায়, সেই লোভে সে পড়ে গিয়েছে আর তারপর নেশা করতে তো অনেক ভালো লাগে। তো তখন প্রিন্সিপাল বলে তুমি আমার 13 বছরের ছোট মেয়েকে দিয়ে এগুলো করিয়েছো? বলে হ্যাঁ করিয়েছি, কারণ স্কুলে থাকতে তোমরাও তো আমাদের জ্বালিয়েছো, আর যদি এসব কথা বাইরে যায় তোমার মেয়ের ছবি বাইরে চলে যাবে। তো এই কথা শুনে মাটিজো সহ্য করতে পারেনি, ও কানাকোকে নিয়ে গিয়ে ডাইরেক্ট খুন করে দিয়েছে। তো মাটিজো এরপর আকিকোকে বলে তোমার মেয়ে শুধুমাত্র যে শয়তান ছিল তা নয়, ও সাইকো ছিল। তুমি কি করেছো জানো? তোমার মেয়ে কতজন মানুষের জীবন নষ্ট করেছে জানো তুমি? তোমার মেয়েকে তুমি জন্মের পরে যদি মেরে ফেলতে তাহলে অনেক মানুষের জীবন বেঁচে যেত। তো এরপর মাটিজো করে কি আকিকোকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে কানাকোকে দাফন করেছো, কিন্তু এই জায়গাটা এখন তুষারপাতের কারণে বরফে ঢাকা পড়ে গিয়েছে, তাই সেই জায়গাটা খুঁজে পায় না। আবার এই দিকে এইসব মেয়ের কথা শুনে আকিকো ড্রাগস নিয়েছে, মানে সে সহ্য করতে পারছে না এবং সেটা মেনে নিতে পারছে না যে তার মেয়ে মারা গিয়েছে, কারণ
তার লাইফের এখন লাস্ট ইচ্ছে ছিল তার মেয়েকে নিজের হাতে সে হত্যা করবে। তো এই জন্য সে অন্তত হত্যা করতে না পারুক, সে তার মেয়েকে টুকরো টুকরো করতে চায়। তো এই জন্য সে আবারও পাগলের মতো মাটি ঘুরতে থাকে, তার মেয়ের লাশটা কোথায় সে বের করবে, সে ইচ্ছা মতো এটা টুকরো টুকরো করবে। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। আসলে বেঁচে থাকার জন্য তোমার লাইফের একটা নেশার প্রয়োজন হবে, তবে সেই নেশাটা তুমি গাঁজা দিয়ে করবে, বাবা দিয়ে করবে, না বলতে পারবে কোনো কাজ দিয়ে করবে, নাকি তুমি তোমার কেরিয়ার নিয়ে করবে। ফর এক্সাম্পল স্টাডি নিয়ে হতে পারে, এক্সারসাইজ নিয়ে হতে পারে, বা ধর্মচর্চা নিয়ে হতে পারে। আই মিন নেশা একটা লাইফে তোমার লাগবেই। সেটা যদি তুমি পজিটিভ নেশা করো তাহলে তুমি তোমার লাইফে শাইন করবে, আর যদি তুমি নেগেটিভ নেশা করো তাহলে তো তুমি শেষ হয়ে যাবে। তো সেটাই জাস্ট এই সিনেমাতে আমি বোঝাতে চেয়েছি। আর তোমরা যারা এখন উঠতি বয়সের, তোমরা কিন্তু এখনো এত ম্যাচিউরড হয়নি যে সবকিছু তোমরা একটা প্যাটার্নে বা একটা রুটিন মাফিক বা একটা ডিসিপ্লিনের মধ্যে করতে পারবে। তো এই মুহূর্তে কোনো বাজে জিনিসের মধ্যে যাওয়া মানে একেবারে মনে করো নিজের লাইফের একটা মারা খাইয়ে দেওয়া।